বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, শ্যামল পান্তরাজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্যায় অস্ত্র চলগামী, সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান। ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর একটি নাটক সিরাজউদ্দৌলা। নাটকটি লিখেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। তার সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নাটকটি নেওয়া হয়েছে। নাটকটি এক মানবিক আবেদনে সমৃদ্ধ। নাটকটি 5টি দৃশ্যে অঙ্কিত হয়েছে। প্রথম দৃশ্যে সিরাজউদ্দৌলা এবং ওয়াটসের মধ্যে কথোপকথন। দ্বিতীয় দৃশ্য হচ্ছে সিরাজ এবং ফরাসি কর্তৃক মসিয়েলার মধ্যে কথোপকথন। তৃতীয় দৃশ্যে সিরাজ এবং তার কর্মচারীদের মধ্যে কথোপকথন। এবং চতুর্থ দৃশ্যে সিরাজ তার মাসি ঘসেটি বেগমের সঙ্গে কথোপকথন। পঞ্চম দৃশ্যে সিরাজ তার পত্নী লুৎফার সঙ্গে কথোপকথন। গল্পটি জানার আগে অর্থাৎ নাটকটি জানার আগে আমাদের একটু পূর্ব ঘটনা আমাদেরকে জানতে হবে। বাংলার নবাব, বাংলা বিহার উড়িষ্যার একমাত্র নবাব আলীবর্দী খাঁ, যার কোনো পুত্র সন্তান ছিল না, মাত্র 3টি কন্যা সন্তান ছিলেন। জ্যেষ্ঠ কন্যা ছিলেন ঘসেটি বেগম ওরফে মেহেরুন্নিসা, মেজ মেয়ে ছিলেন মাইমুনা বেগম এবং ছোট মেয়ে ছিলেন আমিনা বেগম। বাংলার নবাব আলীবর্দী খাঁ যেহেতু তার কোনো পুত্র সন্তান নেই, তাই ভাবলেন যে সম্পত্তি কাকে দিয়ে দেব, কারণ সম্পত্তির দাবিদার হিসাবে তার বড় মেয়ে জ্যেষ্ঠ কন্যা দাবিদার হিসাবে প্রাপ্য হিসাবে তার। কিন্তু জ্যেষ্ঠ কন্যার বিয়ে হয়েছে ঢাকার শাসনকর্তা শাহ মোহাম্মদ জঙ্গের সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, জ্যেষ্ঠ মেয়ে মেহেরুন্নিসা ওরফে ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কোনো সন্তানই নেই। তাই ভাবলেন সম্পত্তি জ্যেষ্ঠ মেয়েকে দেয়া যাবে না। তারপর তিনি ভাবলেন যে এর পরবর্তী সম্পত্তি দাবিদার তার মেজ মেয়ে অর্থাৎ মাইমুনা বেগম। মাইমুনা বেগমের একজন ছেলে, তার নাম শওকত জং। এই শওকত জং সে হচ্ছে বোকার বোকা হদ্দ বোকা। তাই বাংলার নবাব আলীবর্দী খাঁ ভাবলেন সম্পত্তি মেজ মেয়েকে দেয়া যাবে না। এরপর পড়ে আছে তার কনিষ্ঠ মেয়ে আমিনা বেগম। আমিনা বেগমের 2টো ছেলে। প্রথম ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলা, বয়স 23 বছর, আর ছোট ছেলে ইকরামউদ্দৌলা। তাই বাংলার নবাব তিনি ঘোষণা করলেন যে বাংলার সিংহাসন সিরাজউদ্দৌলাকে দেয়া হবে, কারণ সিরাজউদ্দৌলা শান্তশিষ্ট, নম্র, ভদ্র, শিক্ষিত, খুবই মার্জিত একজন ছেলে। তাই ভাবলেন যে বাংলার সিংহাসন সিরাজউদ্দৌলাকে দেয়া হবে। এই কথা যখন প্রচার হয়ে যায়, সিংহাসনের অন্যান্য দাবিদার, বিশেষ করে ঘসেটি বেগম বা বাংলার নবাব আলীবর্দী খাঁর সৎ বোনের জামাতা মির্জাফর, তিনিও সম্পত্তির প্রতি লোভ তাকে আকৃষ্ট করে। তাই ঘসেটি বেগম ভাবছে সম্পত্তির আমার সন্তান নেই বলে তাহলে আমি এক কাজ করি, আমার ছোট বোনের কনিষ্ঠ সন্তান ইকরামউদ্দৌলাকে দত্তক দিই। তাই ইকরামউদ্দৌলাকে দত্তক নিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইকরামউদ্দৌলা তার কাছে কিছুদিনের মধ্যে বসন্ত রোগে মারা যায় এবং সেই শোকে তার স্বামী শাহ মোহাম্মদ জঙ্গ তিনিও মারা যান। এরপর তিনি ঠিক করলেন তার মেজমের পুত্রকে তিনি দত্তক নেবেন, অর্থাৎ শওকত জংকে দত্তক নেবেন। তিনি তাকেও দত্তক নিলেন। ইতিমধ্যে বাংলার নবাব অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার একমাত্র নবাব আলীবর্দী খাঁ তিনি কি করলেন, ওই সিরাজকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। তাই ঘসেটি বেগমের রাগ, রোষ, ক্ষোভ, তিনি ভাবলেন যে সম্পত্তি যদি আমি না পাই, আমার বোনের ছেলে সম্পত্তি ভোগ করতে দেব না। তাই তিনি ঠিক করলেন ছলে হোক বলে হোক কৌশলে হোক সম্পত্তি সিরাজউদ্দৌলার হাত থেকে অন্য কেউ নিক, কিন্তু সিরাজউদ্দৌলাকে ভোগ করতে দেব না। তিনি হচ্ছেন এমন এক মাসি যে কিনা নিজের বোনের ছেলেকে ভোগ করতে না। তিনি ভাবছেন যে এই সম্পত্তি ইংরেজরা দখল করুক, কিন্তু নিজের বোনের ছেলেকে সে দেবে না। এইরকম পরিস্থিতিতে তিনি গোপনে ইংরেজের সঙ্গে একটা ষড়যন্ত্রে লিপ্ত হলেন। গুপ্তচরেরা সিরাজউদ্দৌলাকে এই কথা জানায়। তাই সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি তার প্রথম রাগ, অর্থাৎ মাসি এবং ইংরেজদের মধ্যে একটা গোপন সলা পরামর্শ তৈরি হলো। দ্বিতীয়ত রাগ, সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেছিলেন তখন ইংরেজরা কোনো উপটৌকন বা নজরানা পাঠাননি। দ্বিতীয় তার উপর রাগ ছিল। তৃতীয় রাগ, এই ইংরেজরা অর্থাৎ আমাদের রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস, তিনি প্রচুর সম্পত্তি চুরি করে নিয়ে ইংরেজ কোম্পানির ডেকের কাছে আশ্রয় নেয়। সিরাজউদ্দৌলা বারে বারে তাকে বলে যে তার হাতে সমর্পণ করে দিতে, কিন্তু ডেক তাকে দেয় না। তাই ইংরেজের প্রতি তার চতুর্থ রাগ। এরপরে তৃতীয় রাগ। চতুর্থ রাগ যে কলকাতা অর্থাৎ দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসির যখন দ্বন্দ্ব শুরু হয়, ফরাসিরা এবং ইংরেজরা বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্গ নির্মাণ করতে থাকে, বিভিন্ন জায়গায় দখল করতে থাকে। তাই সিরাজউদ্দৌলা বাধ্য হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। 1756 সালে 4 জুন
এই যুদ্ধে তিনি কলকাতা জয় করলেন, কাশিমবাজার জয় করলেন, চন্দননগর জয় করলেন এবং কলকাতা জয় করে তার দাদুর নাম অনুসারে কলকাতার নাম রাখলেন আলীনগর এবং সেই কলকাতার দায়িত্ব দিয়ে এলেন নিমচাঁদের হাতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অল্প কয়েকদিনের মধ্যে নিমচাঁদকেও ইংরেজরা কিনে নেয়, অর্থাৎ তার কাছ থেকে সমস্ত সম্পত্তি দখল করে নেয় এবং নিজেদের কর্মচারীদের মধ্যে আত্মকলহ দেখা দেয়। তাই সিরাজউদ্দৌলা ভাবলো আর যুদ্ধ নয়, বরং মিত্রতা বা বন্ধুত্ব স্থাপন করা উচিত। তাই তিনি 1757 সালে 9 ফেব্রুয়ারি আলীনগরে সন্ধি স্বাক্ষর করলেন। সেই সন্ধি স্বাক্ষরের ফলে ইংরেজদের হয়তো অনেক লাভবান হয়েছে। তারা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারবে, দুর্গ নির্মাণ করতে পারবে এবং যদি ক্ষতি হয় তো নবাব তাকে পূরণ করবে। তবু সিরাজউদ্দৌলা ভাবলো যুদ্ধ তো আর হবে না এবং সেই সন্ধির চুক্তি অনুযায়ী ইংরেজদের একজন প্রতিনিধিকে সিরাজউদ্দৌলা অর্থাৎ মুর্শিদাবাদের রাজদরবারে রাখা হয়। আর সেই ইংরেজ যে দূত অর্থাৎ ওয়াটস, তিনি একের পর এক তিনি গোপন ষড়যন্ত্রে সমস্ত মুর্শিদাবাদের খবরাখবর তিনি ইংরেজদের কাছে পৌঁছে দেন। তাই সেই ওয়াটসকে নিয়ে একটা বিচার সভা বসে আর এখান থেকেই আমাদের নাটকটি শুরু হচ্ছে। নাটকটি শুরু হচ্ছে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে তার সিংহাসনে বসে আছে। সিংহাসনে বসে আছে, তার একদিকে আছে মির্জাফর, মোহনলাল, মীরমদন আর রায়দুল্লভ, অপর দিকে আছে জগৎ শেঠ, রাজবল্লভ, ওয়াটস আর মোশেলা। পায়ের দিকে অর্থাৎ নিচের দিকে বসে আছেন গোলাম হোসেন, এছাড়া দাঁড়িয়ে আছেন মোশেলা। সিরাজউদ্দৌলা ওয়াটসের সঙ্গে কথোপকথন, অর্থাৎ নাটকের প্রথম দৃশ্য। সিরাজ ওয়াটসকে বলছে, ওয়াটস বলছে ইউর এক্সেলেন্সি, হ্যাঁ জাহাপনা। সিরাজ বলছে আমরা যে কলকাতা জয় করি সেই কলকাতার জয়ের ইতিহাস তোমার জানা আছে? বলছে জানি জাহাপনা। বলছে সেই কলকাতা জয় করে সেই কলকাতার নাম রাখে আলীনগর এবং তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধির শর্ত, যে আলীনগরের সন্ধির যে শর্ত, তোমার সেই শর্ত জানা আছে? বলছে হ্যাঁ জানি জাহাপনা। বলছে সেই শর্ত অনুযায়ী যদি শর্ত লঙ্ঘন হয় তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তুমি তা জানো? বলছে হ্যাঁ জাহাপনা আমি জানি। বলছে সিরাজউদ্দৌলা বলছে তুমি প্রস্তুত হও। ওয়াটস বলছে আমি জানিলাম না আমার অপরাধ। সিরাজ বলছে তোমার অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমার আকাশবর্ষী হয়ে উঠেছে। শুধুমাত্র শান্তিভঙ্গের অভিযোগে আমি এতদিন তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, তোমরা ভদ্রতার অযোগ্য। ওয়াটস বলছে আপনার অভিযোগ আমি বুঝিতে পারিলাম না। সিরাজ বলছে বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি এই অ্যাডমিরাল ওয়াটসের পত্র বের করুন। আচ্ছা ওকে দেখিয়ে দিন, ওর হাতে দিন। আচ্ছা শেষে কি লেখা আছে সেইটুকু পড়ুন। অর্থাৎ সেই চিঠির শেষে লেখা আছে এই মুহূর্তে জানানো যাচ্ছে যে যে সমস্ত সৈন্যবাহিনী পাঠানোর কথা ছিল কর্নেল সাহেব তা পাঠাতে চাইছেন এবং কয়েকদিনের মধ্যে তা কলকাতায় পৌঁছাবে এবং আরও যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব কলকাতার বুকে আরও যুদ্ধজাহাজ এবং সৈন্য যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব পাঠানো যায় পাঠাবো এবং আপনার বাংলার বুকে এমন আগুন জ্বালাবো যে সমস্ত গঙ্গার জল দিয়েও তা নেভানো যাবে না। সিরাজউদ্দৌলা বলছে ওয়াটস এই ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়াটস তবুও মাথা নত করছে না, তবু বলছে আপনি অ্যাডমিরাল ওয়াটসের কথা লিখে আছেন কেন? কেউ যদি আমাকে চিঠি লেখে এখানে আমার তো দোষ নেই। সিরাজ বলছে বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি এই ওয়াটসের পত্র বের করুন। মুন্সিজি ওয়াটসের পত্র বের করুন। আচ্ছা ওর হাতে দেবেন না, আচ্ছা ওকে শুধু দেখিয়ে নিন। আচ্ছা বলতে পারো এই চিঠি তুমি লেখনি? বলছে হ্যাঁ জাহাপনা এই চিঠি আমি লিখেছি। সেই চিঠিতে কে লেখা ছিল? চিঠিতে লেখা ছিল যে নবাবের উপর ভরসা রাখা অসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব চন্দননগর আক্রমণ করাই হবে বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার উদ্ধতের আরও পরিচয় চাও? জেনে রাখো তাও আমি দিতে পারি। তার স্বরে তো আমার সভাসদরা আমার সদস্যরা ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব। আমি যে সকলে শয়তানির সন্ধান রাখি তার একটা সামান্য নমুনা আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস তুমি আমার দরবারে স্থান পেয়ে আমার কর্মচারীদের মন বিষিয়ে দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। তুমি এখান থেকে কলকাতা ইংরেজদের আদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো শাস্তি কি? ওয়াটস বলছেন আপনি শাস্তি দিতে পারেন জাহাপনা, আমি শুধু বলবো আমি আমার কর্তব্যটুকু করেছি। সিরাজউদ্দৌলা বলছে এই মুহূর্তে তুমি আমার রাজদরবার থেকে চলে যাবে, রাজদরবার থেকে চলে যাবে, কখনো আর রাজদরবারে স্থান পাবে না। ভবিষ্যতে তোমার ইংরেজ কর্মচারী যদি আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমার দরবারে স্থান দেব, তাও এখন নয়, তুমি এই মুহূর্তে চলে যাও। তো ওয়াটস তার কাছে বিদায় জানিয়ে তিনি চলে গেলেন। অর্থাৎ এখানেই প্রথম দৃশ্য শেষ। দ্বিতীয় দৃশ্যে তখন রাজা রাজবল্লভ সিরাজকে বলছে যে জাহাপনা। সিরাজ বলছে একটু অপেক্ষা করুন রাজা। মোশেলা অর্থাৎ ফরাসি কর্তৃক মোশেলার সঙ্গে কথোপকথন করতে চাইছে। মোশেলা সিরাজউদ্দৌলার কাছে এসে বলছে আপনার আদেশে হাজির জাহাপনা। সিরাজউদ্দৌলা বলছে তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুকাল ধরে আমার বাংলায় ব্যবসা বাণিজ্য করছো কিন্তু কখনো আমার সঙ্গে অসৎ ব্যবহার করনি। আর ইংরেজদের সঙ্গে তোমার বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়ে নয়।
সমুদ্রের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে ধরে মারলেও আমার কিছু এসে যায় না। আমার রাজ্যে তোমরা শান্তি হয়ে থাকে, এইটুকু আমার কামনা। ইংরেজরা তোমার ফরাসি কুটি ছেড়ে দেওয়া হোক, চন্দননগর আক্রমণ, এই সমস্ত কারণে তোমরা আমার কাছে উপস্থিত হয়েছে। মোশেলা বলছে, আমরা চিরকাল আপনার সাহায্য সুরক্ষা চেয়ে এসেছি জাহাপনা। সিরাজদৌল্লা বলছে, তোমাদের কাছে আমি লজ্জিত। সম্প্রতি কলকাতা জয়, পূর্ণিয়ার যুদ্ধে আমার প্রচুর লোকক্ষয়, প্রচুর অর্থক্ষয় হয়েছে। এই মুহূর্তে আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতিত্ব নয়, তাই এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি আপনাদের সাহায্য করতে পারছি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মোশেল আস্তে আস্তে ধীরে ধীরে মাথা নত করে আস্তে আস্তে তুলে বললেন, জাহাপনা, আপনি আমাদের সাহায্য সুরক্ষা প্রত্যাখ্যান করছেন। যদি এটা আপনার ঘোর অনিচ্ছা, তবুও আমরা আপনার বিচার ব্যবস্থাকে সম্মান জানাই। আপনার সমস্যার কথা আমরা বুঝতে পারছি, আপনার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমার নিজের কথা ভেবে পীড়িত। আমাদের কাছে আর অন্য কোনো পথ নেই এই ভালোবাসার ভূমি ছেড়ে চলে যাওয়া ছাড়া। তবে জাহাপনা, আপনার অনুমতি নিয়ে আপনার ভাবি বিপদের ভয়াবহতা সম্পর্কে জানাতে চাই। আমরা ফরাসিরা যেদিন এই বাংলার মাটি ছেড়ে চলে যাব, সেই দিন ওই ইংরেজরা আপনার রাজ্যে এমন বিস্ফোরণ ফাটাবে যে সমস্ত সাধের সাম্রাজ্য এবং প্রজাবর্গ ভেঙে তছনছ হয়ে যাবে। এই কথা শুনে সিরাজদৌল্লা সিংহাসন থেকে নেমে এসে মোশেলার সামনে এসে বলছে, বন্ধু, আমার বিপদ সম্পর্কে তুমি আমাকে সচেতন করে দিয়ে তুমি আমার বন্ধুত্বের পরিচয় দিয়েছ। আমি যদি বিপদে পড়ি আমি তোমাকে স্মরণ করব বন্ধু, তখন আমাকে ভুলো না কিন্তু। মোশেলা বলছে, আমি জানি আপনার সাথে আমার কখনো দেখা হবে না। আমরা এই ফরাসিরা যেদিন বাংলার মাটি ছেড়ে চলে যাব, সেদিন থেকে আর ইংরেজরা আমার বাংলার মাটিতে আসতে দেবে না। বিদায় জাহাপনা। এরপর মোশেলা চলে গেল। তৃতীয় দৃশ্যে অর্থাৎ সিরাজ এবং তার কর্মচারী অর্থাৎ মন্ত্রিমণ্ডলের সঙ্গে কথোপকথন। সিরাজদৌল্লা ঘুরে এসে বলছে, হ্যাঁ রাজবল্লভ, আপনি যেন কি বলতে চাইছিলেন রাজা? রাজবল্লভ বলছে, সে কথা এখন নিরর্থক। সিরাজদৌল্লা বলছে, জানেন তো আমাকে কোনো কথা বলে লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। রাজবল্লভ বলছে, ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেই কি চলতো না? সিরাজদৌল্লা বলছে, রাজবল্লভ, ওয়ার্ডসের কথা থাক, ইংরেজদের কথা থাক, ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন রাজা, নিজেদের কথা বলুন, নিজেদের কথা ভাবুন রাজা। রাজবল্লভ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছু ভাবিনি জাহাপনা। সিরাজদৌল্লা বলছে, সে কথাকে আমি বারবার স্বীকার করিনি। আপনাদের সমস্ত অভিযোগ আমি অবনত মস্তকে ধারণ করেছি। আপনারা সমস্ত দেশে আমাকে দুর্নাম রটিয়েছেন, আমার কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আমার আত্মীয় স্বজনের মন দিয়ে বিষিয়েছেন, আর কত হেও আমাকে করবেন। জগৎ শেঠ বলছে, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমার লাভ? সিরাজদৌল্লা, স্বার্থ সিদ্ধি। জগৎ শেঠ বলছে, স্বার্থের সন্ধানে যদি আমরা থাকতাম, সিরাজদৌল্লা বলুন তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। সিরাজদৌল্লা বললেন, আমার মুখের উপর এত বড় কথা আপনার বলতে সাহস হয়? বল্লভ বলছে, আপনার উপদ্রব আমাদের মনেই সাহস এনে দিয়েছে। সিরাজদৌল্লা বলছে, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতায় আপনার স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। রাজবল্লভ বলছে, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজদৌল্লা বলছে, আচ্ছা সত্যাশ্রী রাজা বলুন তো, এই একটা বছর আমি কি অনাচার করেছি? কটা রাত আমাকে নিশ্চিন্তে কাটিয়েছেন, কটা দিন আমার অবসরের সময় দিয়েছেন। রাজবল্লভ, আপনার দৈনন্দিন প্রণালী কণ্ঠস্থ থাকা আমার কথা নয়। সিরাজদৌল্লা, অথচ কবে কোথায় কি অনাচার করেছি তা আপনার নির্ভুল বলে দিতে পারেন। সিরাজদৌল্লা বলছে, পারি এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজদৌল্লা, পাপ যে চাপা থাকে না তা হোসেন কুলি প্রাণ দিয়ে বুঝিয়েছে। আপনি কি তা বোঝাতে চান? মির্জাফর বলছে, জাহাপনা, আপনি লোকই মানি লোকের এইভাবে অপমান করে, তাহলে আপনার সপক্ষে আমি কখনো অস্ত্র ধারণ করব না। মোহনলাল বলছে, আচ্ছা সিপাহসাল, আপনি বলুন তো, কলকাতা জয়তে পূর্ণিয়ার বিজয়পত কবে নবাবের সপক্ষে অস্ত্র ধারণ করেছেন? মির্জাফর বলছে, অপদার্থ শওকতকে হত্যা করে স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল। মীরমদন বলছে, আমি কোনো যুদ্ধের কৃতিত্ব না দেখে আমি নবাব আপনাকে প্রশ্ন করছি, আপনি বলুন তো, কলকাতা জয়তে পূর্ণিয়ার বিজয় কবে নবাবের সাহায্য করেছেন? মির্জাফর বলছে, জাহাপনা, নিচু পদস্থ কর্মচারীর স্পর্ধা দেখুন। মোহনলাল বলছে, নিচু পদস্থ কর্মচারী যেমন উচ্চ পদস্থ কর্মচারীদের সমালোচনা করা উচিত নয়, একথা যখন আপনার সবসময় মনে থাকে, তাহলে একথা কি মনে রাখা উচিত নয় যে নবাবের কাজে সমালোচনা করা সবসময় শোভনীয় নয়? মীরমদন বলছে, এ রাজ্যের সকল প্রধান সেনাপতি আমির অমরাও রহিস রাজা মনে করেছে নবাব একে অসহায়, আত্মরক্ষার শক্তি তো নেই, সিংহাসন রক্ষা তো দূরের কথা। তাদের একথা মনে রাখা উচিত, আমরা নবাবের নিমক বৃথা খাই না। তখন মির্জাফর বলছেন, এইসব অবার্ড চিনকে দিয়ে যখন কাজ চলবে, চলুন রাজা রাজবল্লভ, চলুন জগৎ শেঠ, চলুন দুর্লভ রায়, আমরা এই সিংহাসন ত্যাগ করি। নবাব থাকুন তার বিচক্ষণ মন্ত্রী আর কর্মচারীদের নিয়ে।
একে একে তারা সিংহাসন সভা ত্যাগ করে চলে যেতে উদ্যত। সিরাজদৌল্লা বলছেন, দাঁড়ান, সভা ত্যাগ করে যেতে গেলে অনুমতি নিতে হয় নবাবের, সে কথা আপনারা ভুলে গেছেন? রাজবল্লভ বলছে, আমরা সভা ত্যাগ করতে বাধ্য হচ্ছি। সিরাজদৌল্লা বলছেন, বাধ্য হয়ে ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদেরকে বন্দি করা হবে। মুন্সিজি, এই সিপাহসালার পত্র। মির্জাফর বলছে, আমার পত্র? বলছে, হ্যাঁ, খোদা পিদ্রুর মারফত ওয়াটস আপনাকে পত্র পাঠিয়েছিলেন, সেই পত্র কি আপনাকে শুনিয়ে দেব? বলছে, পত্রের বিষয়তে আমি অবগত নই যে হব না। সিরাজদৌল্লা বলছে, পত্র শুনিয়ে আমি সবাইকে ছোট করতে চাই না, আর যে বিষয় সেটা পাঠানো হয়েছে তাহলে সেই কাজ সিদ্ধ হবে। মির্জাফর বলছে, তাহলে আপনি কি করবেন স্থির করেছেন? সিরাজদৌল্লা বলছে, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি করা উচিত আপনি বিবেচনা করেন। কি বলেন রাজবল্লভ? রাজবল্লভ বলছে, জাহাপনা, আমার কি গোপন লিপি আপনি আবিষ্কার করেছেন? সিরাজদৌল্লা বলছে, আমরা রাজা রাজবল্লভকে চিনি, তিনি কাঁচা কাজ করবেন না। মির্জাফর বলছে, জাহাপনা, আপনি কি তাহলে প্রকাশ্যেই রাজদরবারে বিচার করতে চান? সিরাজদৌল্লা সিংহাসন থেকে নেমে এলেন। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। শুধু আমাকে এই আশ্রয় দিন, এই বিপদের দিনে আপনারা আমাকে ত্যাগ করে যাবেন না। রাজবল্লভ বলছে, এই বিচারের জন্য কে দায়ী জনাব? সিরাজদৌল্লা বলছে, আবারও বিচার রাজা। রাজবল্লভ বলছে, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাইছি এখনো সময় আছে। ইংরেজদের সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজদৌল্লা বলছে, এতদিন ওয়াটসের সঙ্গে মিশেও কি আপনারা বুঝতে পারেননি? তারা এদেশে বন্ধুত্ব স্থাপন করতে আসেনি, ব্যবসা স্থাপন করতে আসেনি, তারা দেশটাকে দখল করতে এসেছেন। কলকাতার অরাজকতা ছিল না, কি প্রয়োজন ছিল দুর্গ নির্মাণের? বলতে পারেন, একের পর এক দেশ দখল করা, এটা কি তাদের বন্ধুত্ব স্থাপন, ব্যবসা বাণিজ্য স্থাপন, দেশটাকে দখল করার পরিকল্পনা? মির্জাফর বলছে, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজদৌল্লা বলছে, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার্থে প্রয়াসে আপনারা সর্বশক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করুন। এই সমবেত প্রচেষ্টার ফলে যদি বিপদ থেকে আমরা রক্ষা পাই, তাহলে আপনারাই একদিন আমার বিচারে বসবেন, আর সেদিন আমাকে যে দণ্ড দেবেন আমি সেটাকে মাথা পেতে নেব। আমাকে যদি অযোগ্য মনে করে অন্য কাউকে সিংহাসনে বসাতে চান, আমি হাসি মনে সিংহাসন ছেড়ে দেব। মির্জাফরের কাছে গিয়ে বলছেন, আপনি শুধু আমার সিপাহসালা নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকের ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভের বশে মোহে পড়ে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে লিপ্ত হয়, কিন্তু লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় সেই না আত্মীয়? আপনার মধ্যে সেই পৌরুষ আছে, আমি জানি আপনিই পারবেন। তারপর ধীরে ধীরে সবাই মাথা নত করে আছে। সিরাজদৌল্লা মাথা উঁচু করে বললেন, রাজা রাজবল্লভ ভাগ্যবান, জগৎ শেঠ, দুর্লভ শক্তিমান, দুর্লভ রায়। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। অন্যায় আমিও করেছি, মিলিত হিন্দু মুসলমানের কাছে করেছি। আঘাত যা পেয়েছি মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। আমি শুধুমাত্র মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, শ্যামল প্রান্তরাজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্যায় অস্ত্র চালগামী, সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান? মির্জাফর বলছে, জাহাপনা, আমি কথা দিচ্ছি আপনার সমস্ত আদেশ আমি মাথা পেতে নেব। মোহনলাল বলছে, আমি সিপাহসালার সমস্ত আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। মীরমদন বলছে, আমি সিপাহসালার কথা হাসতে হাসতে প্রাণ দিয়ে দেব। সিরাজদৌল্লা বলছে, আমি আজ ধন্য, আমি ধন্য। গোলাম হোসেন বলছে, জাহাপনা, আপনি পলাশির কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। বলছে, হ্যাঁ। বলছে, জাহাপনা, আমাদের পলাশির উদ্যোগে অর্থাৎ পলাশির উপলক্ষে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা সৈন্য সেই পথে এগিয়ে আসছে। সিরাজদৌল্লা বলছে, আমি আর আপনাদের দরবারে আবদ্ধ করে রাখবো না, আপনারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাত্রার আয়োজন করুন পলাশির উদ্দেশ্যে। এরপরে একে একে সভাসদগণ একে একে চলে যান। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজদৌল্লা গোলাম হোসেনকে বলছেন, গোলাম হোসেন, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন বলছে, না জাহাপনা। সিরাজদৌল্লা বলছে, ভালো করে দেখো। ঠিক সেই সময় ঘসেটি বেগমের প্রবেশ, অর্থাৎ চতুর্থ দৃশ্যে। ঘসেটি বেগম এসেই মাত্র বলছে, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে তাকিয়ে দেখো। সিরাজদৌল্লা, ওহ, আপনি? কাজ আছে তো স্মরণ করলে দেখা করতাম। ঘসেটি বেগম বলছে, নবাবের সময়ের বড় অভাব না? সিরাজদৌল্লা বলছে, এমন বিপদ ঘনিয়ে এসেছে যে দিশেহারা হয়ে পড়েছে।
ঘসরি বলছে এখনো বিপদ? ঘসরি বেগম বন্দী, শওকত জঙ্গে রণে নিহত, এখনো বিপদ? বলছে ইংরেজরা কাশিমবাজের অভিমুখে যাত্রা করেছে। ঘসরি বেগম করেছে, সেটা তো করেছে। বলছে তাহলে তারা মুর্শিদাবাদে আসবে। সিরাজদৌল্লা বলছে এমন দুর্দিন কে কামনা করে মা? ঘসরি বলছে দুর্দিন না সুদিন? সিরাজদৌল্লা বলছে সুদিন। ঘসরি বলছে সুদিন নয়, ঘসরির বন্ধন মোচন হবে, সিরাজের পরাজয় হবে, সুদিন নয়। সিরাজদৌল্লা বলছে আপনি বুঝতে পারছেন না মা, আপনি কি বলছেন? ঘসরি বলছে আমি বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা গুমড়ে গুমড়ে মরছে, যেটা ভাষায় প্রকাশ করতে চেয়েছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসি কি ভুলবে? সিরাজদৌল্লা বলছে অকারণে অভাগাকে তিরস্কার করো না মা। অকারণে? অকারণে নয় তো কি? কে আমার মতিঝিল অধিকার করেছে? কে আমার সঞ্চিত সম্পদ হস্তগত করেছে? তুমি নাও দস্যু? সিরাজদৌল্লা বলছে আপনার সম্পত্তি আপনারই রয়েছে মা। ঘসরি বলছে তাহলে সেখানে আমার যাবার অধিকার নেই কেন? সিরাজদৌল্লা বলছে রাজনীতির কারণে। ঘসরি বেগম বলছে আমার রাজ্য নাই, রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা। আমার প্রতিহিংসা পূর্ণ হবে সেই দিন, যেই দিন অপরে এসে তোমার সিংহাসন দখল করবে, অপরে এসে ওই শওকত জঙ্গের মতো তোমার, অর্থাৎ কথা শেষ না করতে করতে লুৎফা ছুটে আসে। লুৎফা ছুটে এসে বলছে মা মা তোমার মুখে কথা শেষ করো না মা, অর্থাৎ পঞ্চম দৃশ্যে মা মা তোমার মুখে কথা শেষ করো না মা। কারণ মা কখনো সন্তানের মৃত্যু কামনা করলে সেটাই অক্ষরে অক্ষরে ঘটে, তাই বলছে মা মা তোমার মুখে কথা শেষ করো না মা। ঘসরি বেগম বলছে ও নবাব মহিষী। লুৎফা বলছে নবাব মহিষী নই মা, তোমার কন্যা। বলছে আজ খুব বিনয় করলে, একদিন দেখবে আমার মতো বাঁধি জীবন কাটাতে হবে, অর্থাৎ তোমার আমার মতো বিধবা হয়ে জীবন কাটাতে হবে। লুৎফা বলছে জাহাপনা। ঘসরি বলছে জাহাপনা এই বাঁধির বিরুদ্ধে অভিযোগ করছে, বেগম আমাকে শাস্তি দিয়ে বেগমকে খুশি করুন। লুৎফা বলছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। সিরাজদৌল্লা বলছে দেবো লুৎফা, সময় এলে পাঠিয়ে দেব। ঘসরি বেগম বলছে এখনো আশা, সময় আসবে। লুৎফা বলছে অমন করে বলো না মা, আমার বুক যে কেঁপে ওঠে। ঘসরি বেগম বলছে তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কখনো বুঝেছো না বুঝতে চেয়েছো তুমি? অনাথা বিধবা আমি, দুঃখকে সাথী করে পড়ে দুঃখে কেঁদে সান্ত্বনা পেতাম, তাও তোমরা বাদ সাধলে, ধরে এনে ছল পুরিতে পাপ পুরিতে বন্দি করে রাখলে। সিরাজদৌল্লা আর আমরাই বুঝি বিদ্রোহিনীকে ক্ষমা করব? মায়ের মতো মায়ের সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে রাখতে চেয়েছি, সেটাও ভালো লাগছে না, শেষটায় না বাধ্যে কারাগারে নিক্ষেপ করতে হয়। লুৎফা জাহাপনা। সিরাজদৌল্লা বলছে বলতে পারো লুৎফা, বলতে পারো এই একটা বছর আমি মানুষের এমন কোনো অপরাধ করিনি যে সবার কাছে মাথা নত করে থাকতে হবে। ঘসরি বেগম বলছে অন্যের সম্পত্তি দখল করেছো, সেই সম্পত্তি তোমাকে সুখ দেবে? সিরাজদৌল্লা বলছে আমি জানি কিভাবে আমার একটা চোখের ইঙ্গিত, মুখের একটা কথা মানুষকে শাস্তি দিতে পারে, আমি শুধু পারি না, আমার অন্তরের ব্যথা কেঁদে ওঠে বলে, নইলে একটা কথার ইঙ্গিতে সব কিছু শাস্তি হয়ে যায়। সিরাজদৌল্লার চোখে জল আসে। লুৎফা বলছে জাহাপনা আপনার চোখের জল? ঘসরি বলছে ওই চোখের জল আজ বিরাম নেই, কান্নায় নবাব পথ দেখতে পাবে না, আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে, আর তুমি আমার মতো বাঁধি জীবন কাটাতে হবে। এই কথা বলতে বলতে ঘসরি বেগম চলে যায়। সিরাজদৌল্লা বলছে বলতে পারো লুৎফা, বলতে পারো এই মেয়ে কে মানবী না দানবী? লুৎফা বলছে জাহাপনা ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এরপর লুৎফা সিরাজদৌল্লাকে বলছে জাহাপনা চলুন একটু বিশ্রাম করবেন। সিরাজদৌল্লা বলছে বিশ্রাম? বিশ্রাম হবে পলাশির পর। লুৎফা বলছে সে কি জাহাপনা, পলাশি? বলছে হ্যাঁ আবার পলাশি। বলছে আবার যুদ্ধ? বলছে হ্যাঁ 15টা মাসের নবাবী লুৎফা, পুরো একটা বছর যুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এটাই হয়তো শেষ যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হই তাহলে আর যুদ্ধ হবে না, যদি পরাজিত হই তাহলেই তো নয়। জানি না রাক্ষসী পলাশি কার রক্ত সে চায়, পলাশির লাখো লাখো পলাশপুরের রক্ত বরণে জানি না কার রক্ত রাঙা হয়ে থাকবে পলাশির প্রান্তর। এখানেই আমাদের নাটকটা শেষ হবে। তবে সেই এরপর 1757 সালে 23শে জুন যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে ওই মীর জাফর এবং তার শেষ সমস্ত কর্মচারীরা, বিশেষ করে মোহনলাল, মীরমদন, গোলাম হোসেন ছাড়া সমস্ত কর্মচারীরা ইংরেজদের অধীনে চলে যায়। এরপর সেই যুদ্ধে মীর জাফর নিজেদের সৈন্যকে আঘাত করবে এবং সেখানে মীরমদন যখন মারা যাবে তখন মোহনলাল নবাবের কাছে এসে বলবে জাহাপনা আমি যদি মারা যাই তাহলে আপনি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এই স্থান থেকে পালিয়ে যাবেন, আর আমাদের আশা নেই। এরপর যখন মোহনলাল মারা যাচ্ছে তখন এসে নবাব
লুৎফাকে, তখন লুৎফা বলছে জাহাপনা আপনি পালিয়ে যান, আপনার পাটনায় কিছু বন্ধু আছে সেখানে পালিয়ে যান। এবং সেই সময় যাওয়ার সময় তার পথে মির্জাফর এবং তার সব সঙ্গীরা তাকে বন্দী করবে এবং এরপর সেই মির্জাফর সিংহাসনে বসবে এবং সেই মির্জাফর সিরাজদৌল্লার মৃত্যুদণ্ড দেবে এবং লুৎফার উপর শারীরিক পাশবিক নির্যাতন চালাবে। এরপর মির্জাফর ছেলে অর্থাৎ মিলন তাকে হত্যা করতে যাবে। আর সিরাজদৌল্লার বাবা মোহাম্মদকে পুষেছিল, অর্থাৎ সিরাজ নিজের ছোট ভাইয়ের মতো একজনকে পুষেছিল, সেই যাবে সিরাজদৌল্লাকে হত্যা করতে। যখন সিরাজদৌল্লাকে হত্যা করতে যাবে তখন সিরাজদৌল্লা বলছে মিলন তুমি আমাকে হত্যা করতে এসেছো, যে মানা যায় কারণ তুমি মির্জাফরের ছেলে, কিন্তু মোহাম্মদ তুমি তো আমার ভাই, তুমি তো আমার নিজের ভাই তুল্য, তুমি আমাকে হত্যা করবে? বলছে এটা রাজনীতি দাদা, এটা রাজনীতি। বলছে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে মারবো ততই আমার মঙ্গল। সিরাজদৌল্লা বলছে মারো আমাকে। তাই একের পর এক লাঠি দিয়ে যখন সিরাজদৌল্লাকে মারছে, সিরাজদৌল্লা বলছে ভাই আমি সহ্য করতে পারছি না, তুমি ছুরির আঘাতে আমাকে হত্যা করো। একের পর এক ছুরি দিয়েই মোহাম্মদ সিরাজদৌল্লাকে হত্যা করে। এখানেই নাটকটি শেষ হয়। এরপর 1757 সালের পর থেকে আমাদের 200 বছর, প্রায় 200 বছর ইংরেজদের অধীনে থাকে। এখানেই নাটকটি শেষ।